এক্সাম্পল নাম্বার 25, এক্সাম্পল নাম্বার 25-এর আনসারটা কী হবে আমাকে একটু জানাও। এক্সাম্পল নাম্বার 25, এটার আনসারটা কী হবে আমাকে একটু জানাও। এক্সাম্পল 25, এক্সাম্পল 25, এটার আনসারটা কী হবে আমাকে একটু জানাও, কমেন্টে একটু জানাও। বা যারা হচ্ছে ভিডিওটা পরে দেখবে ওরা হচ্ছে ভিডিওটা পজ করে তারপর হচ্ছে কমেন্টে একটু জানাবা যে এক্সাম্পল 25, এক্সাম্পল 25-এর আনসারটা কী হবে। সো এখানে খেয়াল করো, এখানে হচ্ছে তোমাদের হচ্ছে একটা শর্টকাট বলি, সেটা হচ্ছে যে যদি কখনো এক্সাম্পল নাম্বার 25 এটার আনসারটা দিবা, এক্সাম্পল নাম্বার 25 এটার আনসার কী হবে আমাকে একটু জানাবা। এক্সাম্পল নাম্বার 25 এটার আনসার কী হবে আমাকে একটু জানাবা। আচ্ছা, তো দেখো একটা কোষের যদি মানে কোনো প্রশ্নে যদি কখনো জারণ বিভব এবং বিজারণ বিভব দেওয়া থাকে তাহলে সিম্পলি এই দুইটা যোগ করে দিবা, যোগ করে দিলেই তোমার কোষ বিভব বের হয়ে যাবে। মোট বিভব বা কোষ বিভব বের হয়ে যাবে হচ্ছে কোথাও যদি জারণ বিভব এবং বিজারণ বিভব দেওয়া থাকে। কোনো প্রশ্নে যদি জারণ বিভব এবং বিজারণ বিভব দেওয়া থাকে তাহলে দুইটা যোগ করে দিলেই কিন্তু তোমার কোষ বিভব বের করতে পারবা। বাট যদি কোনো একটা প্রশ্নে দুইটাই জারণ বিভব বা দুইটাই বিজারণ বিভব দেওয়া থাকে, দুটো জারণ বিভব বা হচ্ছে তোমার ধরো দুটোই যদি বিজারণ বিভব দেওয়া থাকে, বিজারণ বিভব দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমার কোষ বিভব বের করার সময় মনে রাখবা বড় মান থেকে ছোট মানটা বাদ দিবা, তাহলেই তুমি কোষ বিভব পেয়ে যাবা। বড় মান থেকে ছোট মানটা বাদ দিবা, তাহলেই তুমি কোষ বিভব পেয়ে যাবা। তো এটা হচ্ছে শর্টকাট, এই শর্টকাটটা মনে রাখবা যে যখন কোনো একটা প্রশ্নে দুইটাই জারণ বিভব বা হচ্ছে দুইটাই বিজারণ বিভব দেওয়া থাকবে তাহলে সেক্ষেত্রে তোমার বড় মান থেকে ছোট মানটা বাদ দিয়ে দিলেই তোমার কোষ বিভব পেয়ে যাবা। যেমন এখানে খেয়াল করো, এখানে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হয়েছে, তার মানে এটা বিজারণ বোঝাচ্ছে। সিলভার আয়ন থেকে সিলভার হচ্ছে, এটাও বিজারণ বোঝাচ্ছে। অর্থাৎ দুইটার তড়িৎদ্বারের বিজারণ বিভব দেওয়া আছে। জিঙ্কের দেওয়া আছে -0.76, সিলভারে দেওয়া আছে +0.80 ভোল্ট। এই দুইটা তড়িৎদ্বারের দুইটি তৈরি কোষের মোট বিভব কত এটা বের করতে বলছে। সো আমাদের দুইটাই বিজারণ বিভব দেওয়া আছে। সো দুইটাই বিজারণ বিভব দেওয়া থাকলে এই দুইটার কোষ বিভব বের করার সূত্র হচ্ছে আমাদের কি, শর্টকাট সূত্র হচ্ছে বড় মান থেকে ছোট মান। তো এদের মধ্যে নিঃসন্দেহে বড় মান হচ্ছে কোনটা, 0.08। সো কোষ বিভব বা আমি হচ্ছে যদি বলি ই সেল ইকুয়ালস টু হবে +0.80 প্লাস সূত্র হচ্ছে কি, আমাদের সূত্র হচ্ছে মাইনাস, হ্যাঁ, বড় মান মাইনাস ছোট মান, বড় মান মাইনাস ছোট মান, ছোট মান কত -0.76, সো -0.76, সো আলটিমেটলি হবে +0.80 প্লাস 0.76, সো আলটিমেটলি হবে 1.56 ভোল্ট। সো এটাই হচ্ছে আনসার, 1.56 ভোল্ট, 1.56 ভোল্ট। সো খেয়াল করো, যদি আমরা হচ্ছে এই যে এইখানে দেখতাম, এই যে উত্তর হচ্ছে 1.56 ভোল্ট। সো উত্তর হচ্ছে বি, 1.56 ভোল্ট। সো এইভাবে অঙ্কগুলা করবা এবং এই চ্যাপ্টার থেকে এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে আসে। যেমন খেয়াল করো এইখানে আমরা এই 31 নম্বর এক্সাম্পলটা যদি দেখি, 31 নম্বর এক্সাম্পলটা, তো খেয়াল করো এক্সাম্পল নাম্বার 31, এই টাইপের প্রশ্ন আসে ইউনিভার্সিটির প্রশ্নে, এই টাইপের প্রশ্ন আসে। সেটা হচ্ছে যে 1 মোলার ম্যাঙ্গানিজ সালফেট এর দ্রবণ টিনের পাত্রে জমা রাখা যায় কি না। এই ধরনের প্রশ্নে যদি আসে তাহলে সেক্ষেত্রে মনে রাখবা যে পাত্রে রাখবো
যে পাত্রে রাখবো সেটি অ্যানোড বিবেচনা করে ই সেল অর্থাৎ কোষ বিভব বের করব। দেখো, পাত্রে রাখা যাবে কি যাবে না এই সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে, এই সংক্রান্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে এটা মাথায় রাখবা, যে পাত্রে রাখবো বলা হয়, যেমন এইখানে বলছে কি ম্যাঙ্গানিজ সালফেটের দ্রবণকে টিনের পাত্রে রাখা যাবে কিনা, তাহলে টিনের পাত্র, টিন মানে হচ্ছে এসএন এর পাত্রে রাখা যাবে কিনা এটা প্রশ্ন করছে। তাহলে আমার এইখানে এসএনটাকে হচ্ছে তোমার অ্যানোড হিসেবে চিন্তা করতে হবে, এসএনটাকে অ্যানোড হিসেবে চিন্তা করব, আর ম্যাঙ্গানিজ যেটা আছে এটাকে আমরা ক্যাথোড হিসেবে চিন্তা করব। আচ্ছা, এইটা চিন্তা করে আমরা হচ্ছে ই সেল বের করব। ই সেলের মানটা যদি হচ্ছে তোমার গ্রেটার দেন 0 হয় তাহলে পাত্রে রাখা যাবে না, পাত্রে রাখা যাবে না, পাত্রে রাখা যাবে না। আর যদি ই সেলের মানটা নেগেটিভ হয়, ই সেলের মানটা তোমার হচ্ছে নেগেটিভ হয় তাহলে পাত্রে রাখা যাবে, পাত্রে রাখা যাবে। সো খেয়াল করো, পাত্রে রাখা যাবে কি যাবে না এই সংক্রান্ত যদি প্রশ্ন আসে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পাত্রে রাখবো সেটি অ্যানোড বিবেচনা করব, বিবেচনা করার পরে ই সেল বের করব বা কোষ বিভব বের করব। কোষ বিভব মানটা যদি গ্রেটার দেন 0 আসে তাহলে সেক্ষেত্রে পাত্রে রাখা যাবে না, আর যদি নেগেটিভ আসে বা 0-র চেয়ে কম আসে তাহলে সেটা পাত্রে রাখা যাবে। যেমন একটু খেয়াল করো, এইখানে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে 1 মোলার ম্যাঙ্গানিজ সালফেট এর দ্রবণকে টিনের পাত্রে জমা রাখা যায় কিনা। সো টিনের পাত্রে রাখছো, তার মানে এখানে টিনটা হচ্ছে তোমার অ্যানোড আর ম্যাঙ্গানিজটা হচ্ছে তোমার ক্যাথোড। সো আলটিমেটলি টিন 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 যদি হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে তাহলে টিনের কি থাকবে, অ্যানোড বিয়োগ থাকবে বা জারণ বিয়োগ থাকবে। অর্থাৎ অর্থাৎ খেয়াল করো যে এসএন অ্যানোড হিসেবে কাজ করলে এসএন এর জারণ হবে, অ্যানোডে জারণ হয়, সো এসএন থেকে এসএন টু প্লাস হবে। অর্থাৎ এইখানে এসএন থেকে এসএন টু প্লাস হয়, অর্থাৎ এইখানে এসএন এর হচ্ছে জারণ বিয়োগ থাকবে। সো দেখো আমাদের প্রশ্নে এই যে এসএন এর জারণ বিয়োগের মান দেওয়া আছে এসএন স্ল্যাশ এসএন টু প্লাস, এটা জারণ বিয়োগ দেওয়া আছে কত, প্লাস 0.137 ভোল্ট। আর এখানে আমার ম্যাঙ্গানিজটা তখন কি হিসেবে কাজ করবে, ক্যাথোড হিসেবে কাজ করবে। সো ম্যাঙ্গানিজ 2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে তোমার হচ্ছে ম্যাঙ্গানিজ হবে। সো আলটিমেটলি এখানে যেটা হবে Mn2 প্লাস থেকে Mn হবে। সো আলটিমেটলি খেয়াল করো যে এইখানে তোমার হচ্ছে প্রয়োজন হচ্ছে ই অফ Mn2 প্লাস স্ল্যাশ Mn। সো এই ভ্যালুটা তোমার দরকার, কিন্তু খেয়াল করো প্রশ্নে তোমার দেয়া আছে Mn স্ল্যাশ Mn2 প্লাস, তোমার প্রয়োজন হচ্ছে Mn2 প্লাস স্ল্যাশ Mn, বাট দেয়া আছে ওরা কি Mn স্ল্যাশ Mn2 প্লাস, তার মানে তোমার দরকার হচ্ছে বিজারণ বিভব, কিন্তু দেয়া আছে এইখানে কি জারণ বিভব দেয়া আছে। সো জারণ বিভব মান যদি হয় প্লাস 1.18 তাহলে এটা বিজারণ বিভব মান কত হবে, সেম রেজাল্টই আসবে কিন্তু চিহ্নটা চেঞ্জ হবে, অর্থাৎ -1.18। তাহলে খেয়াল করো আমার এইখানে জারণ বিভব দেয়া আছে কত, জারণ বিভব দেয়া আছে প্লাস 0.137 ভোল্ট, আর বিজারণ বিভব মান দেয়া আছে -0.18। সো এই দুইটাকে আমি যদি যোগ করে দেই তাহলে আমি কোষ বিভব পাবো, এই দুইটাকে যদি আমি যোগ করে দেই তাহলে আমি কি পাবো, কোষ বিভব পাবো, অর্থাৎ ই সেল। খেয়াল করো এখানে ই সেল ইকুয়ালস টু আমি পাবো ই অফ Sn স্ল্যাশ Sn2 প্লাস প্লাস ই অফ Mn2 প্লাস স্ল্যাশ Mn। সো আলটিমেটলি খেয়াল করো এই যে Sn2 প্লাসের ভ্যালু হচ্ছে প্লাস 0.137 প্লাস, আর আমার হচ্ছে ম্যাঙ্গানিজের বিজারণ বিভব মান কত, -1.18। সো এখানে আমার ক্যালকুলেশন করলে আমার উত্তর আসবে হচ্ছে -1.043 ভোল্ট। সো খেয়াল করো আমার এখানে যে ই সেলের মানটা আসলো, ই সেলের মানটা কিন্তু নেগেটিভ আসছে, আর আমরা জানি ই সেলের মান যদি নেগেটিভ আসে তাহলে পাত্রে রাখা যাবে। সো উত্তর হচ্ছে টিনের পাত্রে ম্যাঙ্গানিজ সালফেট দ্রবণ রাখা যাবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে তোমার এই ধরনের প্রশ্ন কিন্তু রিটেনে আসতে পারে। সো এটাই যদি একটু খেয়াল করো বা ভালো করে মনোযোগ দাও এটা কিন্তু পারা যাবে। সো আমি আরেকবার একটু রিপিট করতেছি এখানে আসলে কি করতে হবে। তোমাকে যখন বলবে যে কোনো একটা ধাতুর দ্রবণকে আরেকটা ধাতুর পাত্রে রাখা যাবে কি না, সেক্ষেত্রে হচ্ছে যে তুমি দেখবা
যে পাত্রে রাখবো সেটা হচ্ছে অ্যানোড, আর যার দ্রবণ রাখবো সেটা ক্যাথোড হিসেবে বিবেচনা করব। দেন হচ্ছে ই সেলের মানটা বের করব। বের করার পর যদি দেখি যে ই সেলের মানটা পজিটিভ আসছে, সেক্ষেত্রে ওই দ্রবণটাকে ওই পাত্রে রাখা যাবে না। আর যদি নেগেটিভ আসে তাহলে সেক্ষেত্রে পাত্রে রাখা যাবে। সো এই সংক্রান্ত প্রশ্ন আশা করি পারা যাবে। আচ্ছা, এখন দেখো, এখন আমরা যে একটা টপিক দেখব, এই টপিকটা ভার্সিটির জন্য হচ্ছে খুব সহজভাবে আসতে পারে, মানে একটু টেকনিক্যালি প্রশ্ন হলে তাহলে এই নার্স সমীকরণ থেকে প্রশ্ন আসতে পারে। নর্মালি আমরা জানি যে প্রমাণ অবস্থা বা স্ট্যান্ডার্ড অবস্থা বলতে বোঝা হচ্ছে প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, তারপর হচ্ছে টেম্পারেচার হচ্ছে তোমার 298 ক্যালভিন বা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, আর যদি ঘনমাত্রার কথা বলো এস, সেটা হচ্ছে 1 মোলার। তো এই তিনটা অবস্থাকে বলা হয় প্রমাণ অবস্থা বা স্ট্যান্ডার্ড অবস্থা। তো এই প্রমাণ অবস্থা বা স্ট্যান্ডার্ড অবস্থা যদি না মানা হয়, তখন কোষ বিভব বের করার সূত্রটা হচ্ছে নার্স সমীকরণ দিয়ে বের করতে হয়। সেক্ষেত্রে কোষ বিভবের মান নার্স সমীকরণ দিয়ে বের করতে হয়। তো নার্স সমীকরণটা মনে রাখবা, নার্স সমীকরণটা হচ্ছে ই সেল ইকুয়ালস হচ্ছে তোমার ই নট সেল মাইনাস 2.303 RT বাই NF লগ উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তো এইখান থেকে ই সেল হচ্ছে তোমার অপ্রমাণ অবস্থায় কোষ বিভব, ই নট সেল হচ্ছে তোমার প্রমাণ অবস্থায় কোষ বিভব, যেটা আমরা এতক্ষণ শিখে আসলাম। প্রমাণ অবস্থায় কোষ বিভব হচ্ছে তোমার ই নট সেল। আর এখানে আর যেটা আছে এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, যার ভ্যালু হচ্ছে এখানে তোমার বসবে 8.314, এই ভ্যালুটা বসবে। টি হচ্ছে তোমার টেম্পারেচার, সেটা অবশ্যই ক্যালভিনে হবে। আর এইখানে তোমার হচ্ছে এই যে এন যেটা আছে, এই এনটা কিন্তু মূল সংখ্যা নয়, এই এনটা হচ্ছে তোমার যে তড়িৎ রাসায়নিক কোষে যতগুলো ইলেকট্রন আদান বা প্রদান হয়, আদান প্রদানকৃত ইলেকট্রন, আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, এখানে মনে রাখবা এই এনটা কিন্তু মূল সংখ্যা নয়, এই এনটা হচ্ছে তোমার আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। আর এফ যেটা আছে, এই এফটা তো তোমরা জানোই যে 96,500 কুলম। আচ্ছা, আর লগ উৎপাদ, এইখানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, এখানে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। সো আমি যদি হচ্ছে তোমার গ্যালভানিক কোষ যেটা ছিল, এই গ্যালভানিক কোষের জন্য যদি আমি নার্স সমীকরণটা লিখতাম, তাহলে কিভাবে লিখতাম খেয়াল করো। যে গ্যালভানিক কোষে যেটা হয় সেটা হচ্ছে জিঙ্ক থেকে তোমার হচ্ছে জিঙ্ক আয়ন হয়, আর হচ্ছে কপার আয়ন থেকে হচ্ছে কপার হয়, এটাই ছিল। বা হচ্ছে বিক্রিয়াটা এইভাবে লেখা যায়, জিঙ্ক প্লাস কপার সালফেট সমান সমান হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার। আচ্ছা, তো এইখানে খেয়াল করে, এখানে বেসিক্যালি যেটা হয় যে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হয়। সো জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে তোমার জিঙ্ক আয়ন হয়, আর কপার আয়ন ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে তোমার কপার হয়। সো আলটিমেটলি যদি এটা যোগ করি, সো আলটিমেটলি থাকে জিঙ্ক প্লাস কপার আয়ন, জিঙ্ক আয়ন প্লাস হচ্ছে কপার। সো এই বিক্রিয়ার জন্য যদি তুমি হচ্ছে নার্স সমীকরণটা লিখতা যে ই সেল ইকালস টু ই নট সেল, ই সেল ইকালস টু ই নট সেল মাইনাস 2.303 RT বাই NF লগ তোমার হচ্ছে উৎপাদের ঘনমাত্রা। তাহলে এখানে খেয়াল করো তো উৎপাদ কে আছে, উৎপাদ আছে হচ্ছে জিঙ্ক আয়ন। সো উৎপাদের ঘনমাত্রা মানে জিঙ্ক আয়নের ঘনমাত্রা ইনটু কপারের ঘনমাত্রা। সো এখানে হচ্ছে কপারের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, এই যে বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে বিক্রিয়ক কে আছে জিঙ্ক আর হচ্ছে কপার। সো জিঙ্কের ঘনমাত্রা আর হচ্ছে কপার আয়নের ঘনমাত্রা। তো একটু খেয়াল করো ই নট সেল, ই নট সেল কেমনে বের করে, ই নট সেল মানে হচ্ছে জারণ বিয়োগ প্লাস বিজয়ন বিয়োগ। সো এখানে আমার জারণ কার হয়েছে ই নট অফ Zn স্ল্যাশ Zn2 প্লাস প্লাস ই নট অফ Cu2 প্লাস স্ল্যাশ Cu, এইটুকু হচ্ছে জারণ বিভব। তারপরে এখানে খেয়াল করো -2.303 আর এর মান কত 8.314। টি টি নর্মালি যেটা প্রশ্নে দেওয়া থাকবে, ধরো 25 ডিগ্রি দেওয়া থাকলো তাহলে 298 ক্যালভিন হবে, যদি 30 ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে 303 ক্যালভিন হবে। এন হচ্ছে কি প্রবাহিত
মানে তোমার হচ্ছে যতগুলো ইলেকট্রন আদান প্রদান হয়, সো এখানে আসলে ইলেকট্রন আদান প্রদান হয় দুইটা। সো আলটিমেটলি এন এর মান হবে 2 ইন্টু 96,500 কুলম ইন্টু লগ। এইখানে খেয়াল করো যে কঠিন পদার্থের, এটা মাথায় রাখবা, এটা এমসিকিউতে আসতে পারে, যে কঠিন পদার্থের ঘনমাত্রা কিন্তু বিবেচনা করে নেওয়া হয় হচ্ছে 1। কঠিন পদার্থের ঘনমাত্রা হচ্ছে 1। সো এইখানে এই যে কপার ধাতু আছে, কঠিন পদার্থে এই যে জিঙ্ক ধাতু আছে, এদের ঘনমাত্রা কিন্তু 1। সো আলটিমেটলি এদের না লিখলেও চলে। সো আলটিমেটলি যেটা আসে সেটা হচ্ছে জিঙ্ক আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই কপার আয়নের ঘনমাত্রা। সো আলটিমেটলি এইখান থেকে হচ্ছে তোমার যে প্রশ্নে যদি হচ্ছে জিঙ্ক আয়নের এই যে জারণ বিভব মান দেওয়া থাকে, কপারের বিজারণ বিভব মান দেওয়া থাকে, তাহলে এগুলো বসে দিবা। আর এখান থেকে হচ্ছে তোমার জিঙ্ক আয়নের ঘনমাত্রা, কপার আয়নের ঘনমাত্রা দেওয়া থাকলে কিন্তু এই সূত্রে বসাই দিলেই হচ্ছে তোমার ই সেলের মানটা পেয়ে যাবা। তো এই সূত্রটাকে তোমার হচ্ছে আরেকটু শর্ট করে প্রিসাইজলি লেখা যায়, এটা আমি একটু দেখাই দিচ্ছি। খেয়াল করো এইখানে আমার যে নান্স সমীকরণটা আছে, এই নান্স সমীকরণে এই যে 2.303 আর এই ভ্যালুটা কিন্তু ফিক্সড, এফ এর ভ্যালুটাও ফিক্সড। টি এর মান যদি ধরো হচ্ছে আমি 25 ডিগ্রি চিন্তা করলাম, টি যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয়, তার মানে হচ্ছে 298 ক্যালভিন হয়, তাহলে আমি দেখো এখানে যদি বসাই, এই ভ্যালুটুকুর মান বসাই, যে 2.303 ইন্টু আর এর মান হচ্ছে 8.314 আর টি এর মান হচ্ছে 298 ক্যালভিন ডিভাইডেড বাই এন, আর এফ এর মান কত 96,500 কুলম। সো এইখানে তোমার মান আসবে, এই যে ভ্যালুটুকু আছে এই ভ্যালুটুকুর মান আসবে 0.059। আমি যদি হচ্ছে এটা ক্যালকুলেশন করি, 2.303 ইন্টু 8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই 96,500 কুলম, সো এটার মানে আসবে 0.0591 ডিভাইডেড বাই এন। সো তোমরা কিন্তু ইচ্ছা করলে এই যে নান্স সমীকরণটা ছিল, এই নান্স সমীকরণটা কিন্তু ইচ্ছা করলে এইভাবেও লিখতে পারো, যে ই সেল, নান্স সমীকরণটা কিন্তু ইচ্ছা করলে এইভাবেও লেখা যাবে, যে ই সেল তোমাদের হচ্ছে সুবিধার জন্য লিখতে পারো ই সেল ইকালস টু ই নট সেল মাইনাস 0.0591 ডিভাইডেড বাই এন লগ উৎপাদ বাই বিক্রিয়ক, এভাবেও কিন্তু লিখতে পারো। আর যদি হচ্ছে তোমার এখানে টি এর মানটা যদি হচ্ছে তোমরা 30 ডিগ্রি সেলসিয়াস বসাইতা বা হচ্ছে 303 ক্যালভিন বসাইতা, তাহলে এইটুকুর ভ্যালু আসতো 0.06 ডিভাইডেড বাই এন, এইটুকু আসতো। সো যদি এইটুকু মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার জন্য হচ্ছে ক্যালকুলেশন করা খুব সহজ হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে হচ্ছে তোমার একটা এক্সাম্পল আছে, আমরা যদি হচ্ছে একটা এক্সাম্পল দেখি, এই যে 32 নম্বর এক্সাম্পলটা দেখো, 32 নম্বর, এই যে 32 নম্বর যে এক্সাম্পলটা আছে, 32 নম্বর এক্সাম্পলটা যদি দেখো, এই 32 নম্বর এক্সাম্পলটা যদি আমরা দেখি, যে ড্যানিয়েল কোষের ইএমএফ হিসাব করো, এক্ষেত্রে জিঙ্ক আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.10 মোল আর কপারের ঘনমাত্রা হচ্ছে 0.01 মোল। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিঙ্ক আয়নের জারণ বিভব এবং কপারের জারণ বিভব মান দেয়া আছে এত। সো আলটিমেটলি খেয়াল করো এই কোষের ঘনমাত্রায় কিন্তু পরিবর্তন আছে, 1 মোল আর নাই, তার মানে এইখানে কিন্তু আসলে তোমার হচ্ছে নান্স সমীকরণ দিয়ে অঙ্ক করতে হবে। সো সূত্রটা হবে হচ্ছে ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস, দেখো এখানে 25 ডিগ্রি দেওয়া আছে, সো 25 ডিগ্রি দেওয়া থাকলে আমরা সূত্র কি জানি, 0.059 ডিভাইডেড বাই এন লগ উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তো আমরা কিন্তু একটু আগেই পড়ে আসছি যে উৎপাদের ঘনমাত্রা কি হয়, বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়। সো খেয়াল করো, উৎপাদের ঘনমাত্রা হয় জিঙ্ক আয়নের ঘনমাত্রা, কপার আয়নের ঘনমাত্রা, কিন্তু আমরা জানি কপারের ঘনমাত্রা 1, সো আলটিমেটলি হয় জিঙ্ক আয়নের ঘনমাত্রা।
আর হচ্ছে বিক্রয় ঘনমাত্রা, এই যে জিঙ্কের ঘনমাত্রা তো 1ই হবে, সো আলটিমেটলি হবে কপার আয়নের ঘনমাত্রা। সো খেয়াল করো ই নট সেল মানে কি, ই নট সেল এটা যদি আমরা একটু আলাদা করে বের করে নিই, ই নট সেলের মান কিন্তু আমরা জানি, ই নট মানে হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন প্লাস ই নট সিইউ টু প্লাস স্ল্যাশ সিইউ। সো জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হইলে এটার যে ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে 0.76 ভোল্ট প্লাস কপার আয়ন থেকে কপার অর্থাৎ বিজন বিভব দেখো এখানে প্রশ্নে দেওয়া আছে জারণ বিভব দেওয়া আছে -0.34। সো বিজন বিভব মান হবে +0.34। সো আলটিমেটলি আসবে 1.10 ভোল্ট। সো এখানে আসলো 1.10 মাইনাস 0.59 ডিভাইডেড বাই এন কত, খেয়াল করো জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হয়, দুইটা ইলেকট্রন ত্যাগ হয়, কপার আয়ন থেকে কপার হয়, দুইটা ইলেকট্রন গ্রহণ হয়। সো আলটিমেটলি এখানে এন এর মান হচ্ছে 2 লগ উৎপাদের ঘনমাত্রা। খেয়াল করো জিঙ্কের ঘনমাত্রা এখানে প্রশ্নে দেওয়া আছে, জিঙ্কের ঘনমাত্রা হচ্ছে 0.1 আর কপারের ঘনমাত্রা কত দেওয়া আছে 0.01 দেওয়া আছে। সো খেয়াল করো এখানে তোমার ভ্যালু আসবে 0.1 ভাগ 0.01 যদি করো তাহলে তোমার ভ্যালু আসবে হচ্ছে এখানে তোমার 10। সো এটা দিয়ে যদি তুমি এটা কাটাকাটি করো আসবে লগ 10 এর ভ্যালু হচ্ছে 1। সো আলটিমেটলি এখানে ভ্যালু আসবে 1.10 মাইনাস 0.59 ডিভাইডেড বাই 2। সো ক্যালকুলেশন করলে এইগুলো ক্যালকুলেশন খুবই সিম্পল ক্যালকুলেশন। এইখানে তোমার আসবে হচ্ছে তোমার, আচ্ছা এইখানে হচ্ছে 0.01। সো আলটিমেটলি এখানে আসবে হচ্ছে তোমার 100। এখানে যদি তুমি তুলে দাও এখানে আসবে 100, এখানে যদি তুলে দাও তাহলে আসবে হচ্ছে 10, এখানে আসবে হচ্ছে 1000। সো আলটিমেটলি এখানে আসবে 100, যেটাকে আমরা লিখতে পারি 10 স্কোয়ার। হ্যাঁ 10 স্কোয়ার লেখা যায় লগ 10 স্কোয়ার। সো এটাকে আলটিমেটলি লিখতে পারবা যে 1.10 মানে 0.59 ডিভাইডেড বাই 2 লগ 10। সো লগ 10 মান তো 1, এই 2 কাটা যাবে। সো আলটিমেটলি আসবে 1.10 মানে 0.59। সো ক্যালকুলেশন করলে উত্তর আসবে 1.0408। সো আলটিমেটলি যা আসুক এটাই হচ্ছে তোমার উত্তর। সো ভার্সিটিতে রিটেন হিসেবেও আসতে পারে, আবার হচ্ছে এমসিকিউতেও কিন্তু আসতে পারে, খুব সিম্পল ভাবে এগুলো আসতে পারে। সো নান্স সমীকরণটাও মনে রাখবা, নান্স সমীকরণটাও মাথায় রাখার চেষ্টা করবা। নান্স সমীকরণটাও মাথায় রাখার চেষ্টা করবা। আচ্ছা এইখানে দেখো, এইখানে এই নান্স সমীকরণ থেকে আরেকটু হচ্ছে হায়ার লেভেলের একটা প্রশ্ন দেখাই। ধরো যদি এই প্রশ্নটা থাকতো, যে অ্যালুমিনিয়াম স্ল্যাশ অ্যালুমিনিয়াম 3+ ডাবল বোন Sn2+ স্ল্যাশ Sn। তো ধরো এই ধরনের একটা প্রশ্ন আছে, তো এই প্রশ্নটা দিয়ে এবং হচ্ছে তোমার এইখানে দেয়া আছে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম 3+এর ধরো ঘনমাত্রা দেয়া আছে, যে দেয়া আছে হচ্ছে ধরো 0.1, আর Sn2+ এটার ঘনমাত্রা ধরো দেয়া আছে হচ্ছে তোমার 0.01, আর ধরো অ্যালুমিনিয়াম এবং Sn এদের হচ্ছে জার বিয়োগ বিজন বিয়োগ দেয়া আছে। তো তোমার এটার ক্ষেত্রে যদি ই সেল বের করতে বলে তাহলে কিভাবে করবা, ই নট সেল মাইনাস 2.303 RT বাই NF লগ উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তো এইখানে আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে এন এর ভ্যালুটা আসলে কত হয়, এন এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে সেটা। তাহলে এখানে খেয়াল করো
যে এখানে আসলে কি হবে, অ্যালুমিনিয়াম থেকে 3টা ইলেকট্রন ত্যাগ করার পরে হবে অ্যালুমিনিয়াম 3+, আর Sn2+ থেকে Sn হওয়ার জন্য, এই যে Sn2+ থেকে Sn হওয়ার জন্য 2টা ইলেকট্রন গ্রহণ করে Sn হবে। তো খেয়াল করো, এখানে হচ্ছে 3টা ইলেকট্রন, এখানে হচ্ছে 2টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন ছাড়ছে অ্যালুমিনিয়াম, Sn 2টা ইলেকট্রন গ্রহণ করছে। সো এখানে আমি n এর ভ্যালু কত লিখব? খেয়াল করো, এখানে অবশ্যই n এর ভ্যালু বা ইলেকট্রন সংখ্যা সমতা করে দিতে হবে। সো এইটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে আলটিমেটলি আসবে হচ্ছে 2 অ্যালুমিনিয়াম মাইনাস 6 ইলেকট্রন, 2 অ্যালুমিনিয়াম 3+, আর এইখানে আসবে হচ্ছে তোমার 3 দিয়ে যদি গুণ করি, তাহলে 3Sn প্লাস 6 ইলেকট্রন, 3Sn 3Sn2 প্লাস 6 ইলেকট্রন 3Sn। সো আলটিমেটলি যদি এখানে আমরা হচ্ছে দেন যোগ করি, তাহলে আসবে 2 অ্যালুমিনিয়াম প্লাস 3Sn2 প্লাস 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস 3Sn। সো এই যে এই বিক্রিয়াটা দেখে দেখো, আমাদের এইখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা 6টা, তাই এই যে আমার n, এইখানে n এর ভ্যালু কিন্তু হবে 6, n এর ভ্যালুটা হবে হচ্ছে 6। সো সিম্পলি মনে রাখবা, যদি চার সংখ্যা সেম থাকে তাহলে n এর মান সেটাই বসাই দিবা, যেমন আমরা জিঙ্ক এবং কপারের ক্ষেত্রে দেখছিলাম যে 2 বসাইছি। বাট যদি চার সংখ্যা সেম না হয় তাহলে হচ্ছে 2টা গুণ করে n এর মান বসাই দিবা। এক সেকেন্ড কথা হচ্ছে যে লগের পরে কি আমরা জানি উৎপাদের ঘনমাত্রা, তাহলে এখানে উৎপাদ কে কে আছে, Sn আছে আর হচ্ছে অ্যালুমিনিয়াম আছে। বাট আমরা তো জানি যে ধাতুর ঘনমাত্রা হচ্ছে 1, সো আলটিমেটলি এইটার ভ্যালু লিখতে হবে না। তাহলে এখানে থাকলো কি অ্যালুমিনিয়াম 3+, তাহলে উৎপাদের ঘনমাত্রা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। বাট এইখানে দেখো এই যে সামনে 2 আছে, সো এই 2টা হচ্ছে তোমার পাওয়ার হিসেবে চলে যাবে। সিমিলারলি বিক্রিয়কের ঘনমাত্রা নিচে, এখানে অ্যালুমিনিয়াম, এটাও ধাতু, সো এটার ঘনমাত্রা 1 লিখতে হবে না, Snটা লিখতে হবে। সো Sn2+, আর Sn এর সামনে আছে 3, তাই এটা কিউব হিসেবে পাওয়ার চলে যাবে। সো এখন খেয়াল করো, প্রশ্নে তোমার অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা দেয়া আছে, সেটা বসাবা, Sn এর ঘনমাত্রা দেয়া আছে বসাবা, আর হচ্ছে তোমার নট সেল বের করার জন্য হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম এবং Sn এর জারণ বিয়োগ মান দেয়া থাকবে, সেগুলো বসাইলেই আমরা কিন্তু হচ্ছে নান সমীকরণ দিয়ে অঙ্ক করতে পারবো। সো আশা করি যে নান সমীকরণ সংক্রান্ত বিষয়টাও বোঝা গেছে। এরপর আমরা হচ্ছে যে টপিকটা দেখব সেটা হচ্ছে, এরপরে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে তোমার নান্স ইয়েতে তোমার হচ্ছে এই যে আমাদের তড়িৎ রাসায়নিক কোষগুলো আছে, এই অর্ধকোষগুলো লেখার অর্ধকোষগুলো হচ্ছে তোমার বিভিন্ন রকম, লেখার নিয়ম হচ্ছে বিভিন্ন রকম, এবং অর্ধকোষটা হচ্ছে 5 প্রকারের, গঠন অনুসারে 5 প্রকার। একটা হচ্ছে ধাতুর আয়ন অর্ধকোষ, তারপর হচ্ছে তোমার এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, ধাতুর অ্যামালগাম এবং ধাতুর আয়ন অর্ধকোষ, একই ধাতু দুটি ভিন্ন ভিন্ন আয়নের জারণ বিজারণ অর্ধকোষ, এবং হচ্ছে গ্যাস অর্ধকোষ আছে। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে বই থেকে এই অর্ধকোষগুলার উদাহরণগুলো পড়ে নিবা, সেগুলো কিন্তু ডিরেক্টলি তোমার পরীক্ষায় আসতে পারে। যেমন হচ্ছে এই যে খেয়াল করো, 1 নম্বর যেটা আছে ধাতুর আয়ন অর্ধকোষ। সো ধাতুর আয়ন অর্ধকোষ, যেমন আমরা দেখলাম যে জিঙ্ক থেকে ধরো জিঙ্ক আয়ন হয়, এটাকেই বলা হয় ধাতুর আয়ন অর্ধকোষ। এরপরে এরপর তোমার 2 নম্বর যেটা আছে ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। যেমন খেয়াল করো এই যে সিলভার, হ্যাঁ সিলভার হচ্ছে একটা ধাতু, সিলভার ক্লোরাইড যেটা, এটা হচ্ছে তার অদ্রবণীয় লবণ। তো এদের উপস্থাপন করা হয় এইভাবে, সিলভার সিলভার ক্লোরাইড স্ল্যাশ ক্লোরাইড। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার এই এমসিকিউটা প্রচুর পরিমাণে অনেক জায়গায় আসে, যে ক্যালোমেল তড়িৎদ্বার কোনটা, ক্যালোমেল তড়িৎদ্বার হচ্ছে এই যে মার্কিউরাস ক্লোরাইড স্ল্যাশ ক্লোরাইড। এরপরে হচ্ছে 3 নম্বর ধাতুর অ্যামালগাম এবং ধাতুর আয়ন অর্ধকোষ। অ্যামালগাম মানে হচ্ছে সংকর, হ্যাঁ, যেমন হচ্ছে যে সোডিয়ামের সাথে ধরো মার্কারি মিশাই দিছো, এই যে সোডিয়ামের সাথে মার্কারি মিশাই দিছো, এটাই হচ্ছে ধাতুর অ্যামালগাম। আর স্ল্যাশ ধাতুর আয়ন, সোডিয়াম ধাতুর আয়ন হচ্ছে সোডিয়াম আয়ন, সো এটা হচ্ছে ধাতুর আয়ন অর্ধকোষ। এরপর হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ। জারণ বিজারণ অর্ধকোষ বোঝায় যায়, যেমন দেখো Fe2+ থেকে Fe3+ হয়েছে, সো এটা হচ্ছে জারণ বিজারণ, মানে Fe2+ থেকে Fe3+ হয়েছে মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে, মানে ইলেকট্রন ছাড়ছে, মানে জারণ হয়েছে। সো Fe2+ থেকে Fe3+ হওয়া, এটা হচ্ছে তোমার জারণ অর্ধকোষ বা প্লাটিনাম যেটা।
আচ্ছা, এইখানে হচ্ছে তোমার প্লাটিনাম ইউজ করা হয়, কারণ হচ্ছে দেখো এই যে আয়নগুলাকে তো আর হচ্ছে দণ্ড হিসেবে ব্যবহার করা যায় না, তাই এদের সাথে হচ্ছে তোমার একটা নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করা হয়, প্লাটিনাম বা হচ্ছে গোল্ড এগুলো ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে গ্যাস অর্ধকোষ। গ্যাস অর্ধকোষ হচ্ছে যেমন এই যে হাইড্রোজেন স্ল্যাশ এইচ প্লাস, এগুলো হচ্ছে গ্যাস অর্ধকোষ। তবে গ্যাস অর্ধকোষের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যে গ্যাস যেহেতু তাই চাপের একটা ব্যাপার আছে, তাই এখানে এই যে গ্যাসগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে চাপটা উল্লেখ করে দেওয়া থাকে। আর হাইড্রোজেন যেমন হচ্ছে হাইড্রোজেন 1 অ্যাটমসফিয়ার চাপ বোঝাচ্ছে গ্যাসীয় অবস্থায়, আর যখন আয়নিত হয়ে যায় তখন এর ঘনমাত্রাটা উল্লেখ করা হয় 1 মোলার। এবং এইগুলোকে হচ্ছে এই যে প্লাটিনাম নিষ্ক্রিয় তড়িৎদ্বার এদের সাথে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আসি হচ্ছে তোমার নির্দেশক তড়িৎদ্বার। নির্দেশক তড়িৎদ্বারটা হচ্ছে যে তড়িৎদ্বারের বিভব মান পরিমাপ করতে, হ্যাঁ, তাকে যে প্রমাণ তড়িৎদ্বারের সাথে যুক্ত করে ইএমএফ নির্ণয় করতে হয় তাকে নির্দেশক তড়িৎদ্বার বলা হয়। আমরা হচ্ছে নির্দেশক পড়েছিলাম, যা নির্দেশকের সাথে এটার অনেক মিল আছে। যে কোনো একটা কোষের তুমি হচ্ছে কোনো একটা কোষের তড়িৎদ্বার, কোনো একটা তড়িৎদ্বারের তুমি হচ্ছে বিভব নির্ণয় করতে চাও। যেমন ধরো তুমি নির্ণয় করতে চাও হচ্ছে ধরো জিঙ্কের জারণ বিভব বা বিজারণ বিভব তুমি বের করতে চাও। জিঙ্কের বা কপারের জারণ বিভব বা বিজারণ বিভব বের করতে চাও। সো এই জিঙ্ক বা কপারে জারণ বা বিজারণ বিভব বের করার জন্য যার সাহায্যে তোমার হচ্ছে এই কপার বা জিঙ্কের জারণ বা বিজারণ বিভব বের করবা, যার সাহায্যে বের করবা তাকে বলা হবে নির্দেশক তড়িৎদ্বার। তো এরকম নির্দেশক তড়িৎদ্বার হিসেবে দুই ধরনের নির্দেশক তড়িৎদ্বার আছে, একটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার আর একটা হচ্ছে তোমার ক্যালোমেল তড়িৎদ্বার। তো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার এটাকে প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বলা হয়, আর ক্যালোমেল তড়িৎদ্বার যেটা আছে এটাকে গৌণ নির্দেশক তড়িৎদ্বার বলা হয়। তো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বলা হয়, কারণ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার অন্যান্য তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব নির্ণয় করা হয়। হাইড্রোজেন তড়িৎদ্বার দ্বারা অন্যান্য তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার নির্ণয় করা হয়। তো এখানে দেখো এইরকম। আচ্ছা, মরিয়ম জিজ্ঞেস করছো যে একটু জুম করলে ভালো হয়। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে তোমার বইয়েতে আছে, বই থেকে এটা পড়ে নিবা, বই থেকে এই টপিকটা পড়ে নিবা, যে হচ্ছে অর্ধকোষগুলোর গঠন বই থেকে একটু পড়ে নিবা, বইতে আছে। যদি না পাও তাহলে আমাকে একটু নক করো, আমি হচ্ছে তোমাকে ছবিটা এগুলার স্লাইডটা দিয়ে দিবনি। আচ্ছা, প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার যেটা আছে এটার ক্ষেত্রে বলি যে এরকম একটা পাত্র থাকে, এই পাত্রের মধ্যে হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা 1 মোলার ঘনমাত্রা বিশিষ্ট হাইড্রোক্লোরিক একটা দ্রবণ রাখা থাকে। এই দ্রবণের মধ্যে একটা কাঁচ নল দেয়া থাকে, এই কাঁচ নলের মধ্য দিয়ে তোমার হচ্ছে হাইড্রোজেন গ্যাস চালনা করা হয় এবং প্রমাণ অবস্থায়, এটা কিন্তু প্রমাণ অবস্থায় করা হয়। সো চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি বা 298 ক্যালভিন। আর এই কাঁচ নলের মধ্য দিয়ে একটা প্লাটিনাম তার ঢোকানো থাকে, হ্যাঁ, আর নিচে হচ্ছে একটা প্লাটিনামের পাত থাকে, প্লাটিনামের এই চারপাশে প্লাটিনাম গুঁড়ার আবরণ দেয়া থাকে। সো এখানে বেসিক্যালি যেটা করা হয় সেটা হচ্ছে যে এটা দিয়ে হচ্ছে তোমার প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা বানানো হয়, এটা দিয়ে তোমার হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা বানানো হয়। এর সাথে অন্য যে কোনো একটা তড়িৎদ্বার যুক্ত করে দেন হচ্ছে সেইখানে তোমার ওই ধাতুর বিভবটা নির্ণয় করা হয়। খুব সহজভাবে যদি বলি, ধরো এই পাত্রে তোমার হচ্ছে এই যে HCl এই দ্রবণটা রাখছি, এখানে একটা প্লাটিনাম তড়িৎদ্বার রাখছি, গ্যাস নল আছে এইখানে একটা, এই দিক দিয়ে হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস চালনা করতেছি। আচ্ছা, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখা আছে, মানে হাইড্রোজেন তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতেছি এটা। আর অন্য যে কোনো একটা ধাতু, মনে করো আমি জিঙ্কের জারণ বিভব বের করব বা বিজারণ বিভব বের করব, যেটাই ব্যবহার করি না কেন, তো এটার সাথে তোমার হচ্ছে পরবর্তীতে এটার সাথে এটার কানেকশন দিয়ে দিব একটা, এটার সাথে এটার একটা কানেকশন দিয়ে দিব। হ্যাঁ, ধরো এখানে তোমার হচ্ছে একটা গ্যালভানোমিটার যুক্ত করে দিলাম, একটা কোষ গঠন করলাম আর কি, যে এখানে ধরো জিঙ্ক সালফেট দ্রবণ রাখলাম, এখানে হাইড্রোক্লোরিক দ্রবণ রাখছি, আর এই দিক দিয়ে হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস চালনা করতেছি প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে। আচ্ছা, এবার খেয়াল করো, এইখানে আমি ধরো একটা ভোল্ট মিটার রাখলাম, ভোল্ট মিটার। সো ভোল্ট মিটার যদি রাখি, এখানে আমার একটা ভোল্টেজ অবশ্যই দেখাবে,
তো এখানে খেয়াল করো যে জিঙ্ক এবং এটা আমি যদি হাইড্রোজেন ব্যবহার করি, এখানে আমার জিঙ্কটা আসলে অ্যানোড হিসেবে কাজ করবে, আর হাইড্রোজেনটা আমার কাজ করবে হচ্ছে ক্যাথোড হিসেবে। সো জিঙ্কের আসলে জারণ বিয়োগ থাকবে, সো ই অফ জেড স্ল্যাশ জেড টু প্লাস প্লাস ই অফ তোমার হচ্ছে যদি আমি প্রমাণ অবস্থায় করি তাহলে ই নট তোমার হচ্ছে হাইড্রোজেন এইচ প্লাস স্ল্যাশ হচ্ছে তোমার হাইড্রোজেন, এইচ প্লাস স্ল্যাশ হচ্ছে তোমার হাইড্রোজেন। তো এইখানে যেটা হবে এটা আমি কোষ বিভব, এটা সূত্র পাবো ই নট সেল ইকলস টু কি জারণ বিভব প্লাস বিজারণ বিভব। তাহলে আমি জিঙ্কের যেহেতু জারণ হবে, সো আমি জারণ বিভব প্লাস ই নট অফ হাইড্রোজেন যেটা আছে এটার পাবো বিজারণ বিভব। তো এখানে খেয়াল করো যে এইখানে আমি যখন হচ্ছে পরীক্ষাটা করব, এখানে আমি যদি ভোল্ট মিটার ব্যবহার করি তাহলে এখানে একটা ভোল্টেজ শো করবে। সো ভোল্টেজ ধরো শো করলো প্লাস 0.76 ভোল্ট, 0.76 ভোল্ট। এখন আমি জিঙ্কের তো জারণ বিভব জানি না, ই নট অফ জেড স্ল্যাশ জেড টু প্লাস, বাট আমি এই যে হাইড্রোজেনের যে বিজারণ বিভব আছে, এই হাইড্রোজেন বিয়োজন বিভবকে সর্বজন স্বীকৃত হিসেবে বা হচ্ছে এটা ধরে নেওয়া হয় জিরো। হাইড্রোজেনের জারণ বিভব বা হাইড্রোজেনের বিজারণ বিভব মান ধরে নেওয়া হয় কত? হাইড্রোজেনের জারণ বিভব বা বিজারণ বিভব মান ধরে নেওয়া হয় হচ্ছে জিরো। সো আলটিমেটলি খেয়াল করে এখানে আসলে আসে কি, সূত্রটা থাকে ই নট জেড স্ল্যাশ জেড টু প্লাস, মানে এটা অর্থাৎ তোমার হাইড্রোজেনকে তুমি হচ্ছে যে কোনো তড়িৎদ্বারের সাথে যুক্ত করার পরে তোমার এই ভোল্টমিটারে যে ভোল্টেজটা পাবা সেটাই আসলে অপর যে ধাতুটা থাকবে সেই ধাতুর তোমার হচ্ছে জারণ বিভবের মান। যদি হাইড্রোজেনকে যদি হচ্ছে তুমি ক্যাথোড হিসেবে ব্যবহার করো তাহলে অপর ধাতু যে ব্যবহার করবা সেটা অবশ্যই অ্যানোড, এবং অ্যানোডের ওই জারণ বিভবটা পাবা। তো এইভাবে আসলে হচ্ছে ইয়ের সাথে হাইড্রোজেনের সাপেক্ষে অন্যান্য যে ধাতুগুলো আছে এই ধাতুগুলার তোমার হচ্ছে জারণ বিভব বা বিজারণ বিভব মান বের করা হয়। এরপরে আসি সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বারটা হচ্ছে যে হাইড্রোজেনের সাপেক্ষে অন্য কোনো ধাতুর তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হলে অন্য কোনো তড়িৎদ্বারের কোষ বিভব বের করার পদ্ধতিটাকে বলা হয় প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। আর একটা ধাতুর ধরো তুমি তড়িৎদ্বার কোনো একটা তড়িৎদ্বারের তুমি হচ্ছে বিভবের মান জানো, মনে করো আমি এটা জানি যে জিঙ্কের ই নট অফ জেড স্ল্যাশ জেড টু প্লাস, আমি এটা জানি। এটার সাপেক্ষে আমি ধরো হচ্ছে তোমার কপারের বিজারণ বিভব বের করব। হ্যাঁ, জারণ বিভব আমি হচ্ছে কি করছি যে হাইড্রোজেনের সাপেক্ষে আমি হচ্ছে জিঙ্কের প্রথমে জারণ বিভব বের করে নিলাম, দেন আমি জিঙ্কের সাপেক্ষে কপারের বিজারণ বিভব বের করব। তখন আমার এই যে জিঙ্ক আছে এটাকে বলা হবে সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। তো এইরকম গৌণ নির্দেশক তড়িৎদ্বার যেটা আছে সেটা সেরকম কিছু উদাহরণ আছে, একটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার আর একটা হচ্ছে সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার। তো এইখান থেকে তোমাদের যে প্রশ্নটা অনেক বেশি পরিমাণ আসে সেটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার নিচের কোনটি? তো ক্যালোমেল তড়িৎদ্বার হচ্ছে এই যে এটা মার্কিউরাস ক্লোরাইড স্ল্যাশ ক্লোরাইড, এটা অনেক জায়গায় অনেক ভার্সিটিতে আসে, এটা অনেক জায়গায় আসে। তো এটা হচ্ছে তোমার প্রমাণ ক্যালোমেল তড়িৎদ্বার যেটা আছে, এই প্রমাণ ক্যালোমেল তড়িৎদ্বারে এই যে Hg2Cl2 মার্কিউরাস ক্লোরাইড এটাকে আসলে ক্যালোমেল বলা হয়, এটাকে আসলে ক্যালোমেল বলা হয়, এমসিকিউতে আসতে পারে। তো ক্যালোমেল তড়িৎদ্বারের গঠনটা মোটামুটি এরকম থাকে, এরকম একটা হচ্ছে তোমার নল থাকে, যে নলের মধ্যে তোমার নিচে একদম নিচ পর্যন্ত হচ্ছে তোমার একটা প্লাটিনাম তার থাকে, নিচে নিচে একটা হচ্ছে তোমার প্লাটিনাম তার থাকে, প্লাটিনাম তার। তো এই প্লাটিনাম তারের ওপরে তোমার হচ্ছে মার্কিউরাস ক্লোরাইডের একটা পেস্ট থাকে, মার্কিউরাস ক্লোরাইডে একটা পেস্ট থাকে। তো এর এর ওপরে হচ্ছে একটা কপার তার থাকে, আর এইটার সাথে তোমার হচ্ছে একটা লবণ সেতু থাকে। লবণ সেতুতে তোমার পটাশিয়াম ক্লোরাইডের একটা সম্পৃক্ত দ্রবণ ব্যবহার করা হয়। খুব সহজভাবে যদি বলি, যেহেতু হচ্ছে তোমার এই ক্যালোমেল তড়িৎদ্বারের সাপেক্ষে অপর একটা তড়িৎদ্বারের বিভব নির্ণয় করা হবে, সো এই পাশে হচ্ছে তোমার ক্যালোমেল তড়িৎদ্বার, এই লেফট সাইডে হচ্ছে এই যে এই ক্যালোমেল তড়িৎদ্বারটা থাকে, আর অপর যে তড়িৎদ্বার যেটা তুমি হচ্ছে বিভব বের করবা তার সাথে হচ্ছে তোমার একটা সংযোগের জন্য হচ্ছে ওই যে লবণ সেতু ব্যবহার করা হয়। হ্যাঁ, আমরা যেটা হচ্ছে গ্যালভানিক কোষের ক্ষেত্রে দেখেছিলাম লবণ সেতু। তো এইখানে হচ্ছে তোমার এই যে এইরকম করে নলটা বাঁকানো থাকে, বাকি এইখানে একটা পাত্র রাখা থাকে, ওই পাত্রের মধ্যে তুমি যে ধাতুর
বিভব বের করতে চাও, তার দ্রবণ একটা রাখা থাকে। দেন হচ্ছে সেইখানে তোমার হচ্ছে এই নান্স সমীকরণ দিয়ে তোমার হচ্ছে করা হয়, ওই ধাতুর বিভবটা বের করা হয়। সো এইখান থেকে বেসিক্যালি তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ক্যালোমেল তড়িৎদ্বারের সংকেতটা মনে রাখতে হবে। আর কিছু হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য আসতে পারে Ag2Cl2, এটা হচ্ছে তোমার মার্কিউরাস ক্লোরাইড বা হচ্ছে ক্যালোমেল বলা হয়। তো এগুলো পরীক্ষায় আসতে পারে, এটা একটু মাথায় রাখবা। আর এই চ্যাপ্টারের লাস্টে যে টপিকটা আছে সেটা হচ্ছে সঞ্চয়ক কোষ, লেট স্টোরেজ সেল, আর একটা হচ্ছে তোমার লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এইগুলার ক্ষেত্রে তোমার যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে এই লেট স্টোরেজ সেলের অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়, ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়, আর হচ্ছে তোমার ইলেকট্রোলাইটিক বা হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। এগুলো এমসিকিউতে আসতে পারে যে লেড স্টোরেজ সেলের অ্যানোড হিসেবে লেড ব্যবহার করা হয়, ক্যাথোড হিসেবে লেড অক্সাইড ব্যবহার করা হয়, এবং উভয় ধাতুকে তোমার হচ্ছে সালফ্রিক অ্যাসিডের একটা দ্রবণে ডুবানো থাকে। এবং হচ্ছে এই কোষগুলা যে উপস্থাপন করা হয়, কিভাবে উপস্থাপন করা হয় এটা এটা মাথায় রাখতে হবে। ওকে, সো এই যে কোষগুলা উপস্থাপন করা, এই কোষগুলা উপস্থাপন, এগুলো একটু জানতে হবে। আর এইখান থেকে এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে যে এই কোষের তড়িৎচালক বল, স্টোরেজ সেলের তড়িৎচালক বল হচ্ছে 2 ভোল্ট। এইগুলা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে। লিথিয়াম আয়ন ব্যাটারি, সেমভাবে লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড হিসেবে লিথিয়াম ব্যবহার করা হয়। লিথিয়াম ব্যাটারিতে অ্যানোড হলো হচ্ছে লিথিয়াম ধাতু, অপরদিকে লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড হলো 2 গ্রাফাইট শীটে আবদ্ধ লিথিয়াম পরমাণু বা লিথিয়ামযুক্ত গ্রাফাইট, আর ক্যাথোড হচ্ছে লিথিয়াম মেটাল অক্সাইড যেগুলো থাকে, অথবা লিথিয়াম কোবাল্ট অক্সাইড। তো এই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রাখতে হবে যে অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয়, ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়, এগুলো একটু মাথায় রাখবা। আর হচ্ছে তোমার এই চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে ফুয়েল সেল। হ্যাঁ, ফুয়েল সেল হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষ, যে কোষে যা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা জ্বালানির রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তো ফুয়েল সেলের অ্যানোড হিসেবে অ্যানোডে জ্বালানি হিসেবে হাইড্রোজেন গ্যাস দেওয়া হয়, ক্যাথোডে জ্বালানি হিসেবে অক্সিজেন গ্যাস প্রবেশ করানো হয়। এবং হচ্ছে এই ফুয়েল সেলের যে তড়িৎদ্বারগুলো থাকে, এই তড়িৎদ্বারগুলো হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে ডুবানো থাকে। সো এরকম যদি একটু দেখো যে ফুয়েল সেলের তোমার অ্যানোড যেটা থাকে, অ্যানোডটা হয় তোমার হচ্ছে নিকেল আবরণযুক্ত গ্রাফাইট দণ্ড থাকে, আর ক্যাথোডটাও হয় নিকেল বা নিকেল অক্সাইড যুক্ত গ্রাফাইট দণ্ড। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। আর এই দণ্ড দুইটাকে হচ্ছে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে রাখা থাকে। অ্যানোড দিয়ে হাইড্রোজেন গ্যাস বা হাইড্রোজেন গ্যাস জ্বালানি হিসেবে প্রবাহিত করা থাকে, আর ক্যাথোড দিয়ে অক্সিজেন গ্যাস প্রবাহিত করতে থাকে। সো এইখানে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে তোমার এই যে হাইড্রোজেন যেটা আছে, এই হাইড্রোজেন দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরে তোমার H+ হয়। সো এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো হচ্ছে তোমার অ্যানোডে ছেড়ে দেয়। সো অ্যানোডে ছেড়ে দিলে এই অ্যানোড থেকে ইলেকট্রনগুলো তোমার ক্যাথোডে, এই যে বাইরের যে তারটা আছে, এই বাইরের তার দিয়ে হচ্ছে তোমার আসে, ক্যাথোডে আসে। সো ক্যাথোডে এই অক্সিজেন যে আসে, এই অক্সিজেন আবার ওই ইলেকট্রনগুলো হচ্ছে তোমার অক্সিজেন এই ইলেকট্রনগুলো গ্রহণ করে। এবং এইখানে আমার যে হচ্ছে তোমার আছে, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে OH আছে, অক্সিজেন, এইখানে হচ্ছে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর হচ্ছে এইখানে এই যে হাইড্রোজেন হচ্ছে অ্যানোডে দুইটা ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে তোমার H+ হিসেবে দ্রবণে চলে যায়। আর এইখানে আমার যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে OH আছে, এই H+OH এর সাথে বিক্রিয়া করে হচ্ছে তোমার পানি তৈরি করে বা স্টিম তৈরি করে, যে স্টিমটা হচ্ছে তোমার এই যে এদিক দিয়ে চলে যায়। আর এইখানে হাইড্রোজেন যে ইলেকট্রনগুলো ছেড়ে গেল, এই ইলেকট্রনগুলো হচ্ছে তোমার লেফট সাইড থেকে রাইট সাইডে এই ক্যাথোডে আসে, আর এইখান দিয়ে তোমার দেওয়া হয় অক্সিজেন। সো অক্সিজেন আর ইলেকট্রন পরবর্তীতে বিক্রিয়া করে তোমার হচ্ছে এই আবার OH তৈরি করে। তো এইভাবে আসলে হচ্ছে তোমার হাইড্রোজেন ফুয়েল সেলে তোমার বিদ্যুৎ পরিবহন হয়। এইখানে হচ্ছে ইলেকট্রন ছাড়ে, আর এদিকে হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণ হয়। সো জারণ বিজারণের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে, আর হচ্ছে তোমার এদিক দিয়ে জ্বালানি প্রতিনিয়ত সরবরাহ করা হলে তোমার হচ্ছে এখানে বিদ্যুৎ উৎপাদন হইতে থাকে। সো এই জিনিসগুলো হচ্ছে মনে রাখতে হবে, হাইড্রোজেন ফুয়েল সেল, এই জিনিসগুলো বই থেকে আরেকটু পড়ে নিবা। আর এইখান থেকে যে এমসিকিউগুলো আসে সেটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেলে ফুয়েলের রাসায়নিক শক্তির প্রায় 75%
হ্যাঁ, কোথাও কোথাও 90% উল্লেখ আছে ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত হয়। অপরদিকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে 40% এবং গ্যাসোলিন জ্বালানি ব্যবহৃত কার ইঞ্জিনে মাত্র 25% ব্যবহারযোগ্য শক্তি পাওয়া যায়। সো এমসিকিউতে কিন্তু আসতে পারে যে কোন সেলে সবচেয়ে বেশি পরিমাণে তোমার হচ্ছে শক্তি, ব্যবহারযোগ্য শক্তি পাওয়া যায়। তো উত্তর হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। হাইড্রোজেন ফুয়েল সেল। তো এইগুলা পরীক্ষা আসতে পারে। যেমন হচ্ছে তোমার এই যে 35 নম্বর একটা এমসিকিউ দেখো যে নিচের কোনটি জ্বালানি নয়? হাইড্রোজেন, অক্সিজেন, CH4, কার্বন। তো এদের মধ্যে আনসার হচ্ছে বি। এটা তো আমরা জানি যে জ্বালানি যেটি নিজে জ্বলে, অক্সিজেন নিজে আসলে জ্বলে না, অপরকে জ্বালাতে সাহায্য করে। তো এই ছিল মোটামুটি এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট টপিকগুলা। তো এরপরেও যদি হচ্ছে কারো কোনো সমস্যা থাকে আমাকে হচ্ছে করতে পারো, এই গ্রুপে হচ্ছে জিজ্ঞেস করতে পারো। আর এই চ্যাপ্টার থেকে ম্যাথ টাইপের যে প্রশ্নগুলো আছে, যে বিষয়গুলা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে, যে ডাব্লিউ ইকুয়ালস টু MIT/EF, এটা সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেটা বললাম। তারপর হচ্ছে কিউ ইকুয়ালস টু NEF, এটা বললাম। তারপর হচ্ছে নট সেল রিলেটেড যে প্রশ্নগুলো আছে এটা বললাম। এই যে বড় মান মাইনাস ছোট মান, হ্যাঁ এটা বলেছিলাম, বড় মান মাইনাস ছোট মান। তারপর হচ্ছে নান সমীকরণ দিয়েও কিছু প্রশ্ন দেখতে পারো। তো এই প্রবলেমগুলো যদি সলভ করো আশা করি এই চ্যাপ্টার থেকে বাকি আর কোনো সমস্যা হবে না। এরপরে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আছে, প্রিভিয়াস কোশ্চেন সলভ করবা। প্রশ্ন সলভ করতে গিয়ে যদি কোনো প্রবলেম পাও সেটা হচ্ছে এই গ্রুপে তাহলে জিজ্ঞেস করবা। আশা করি প্রবলেম থাকবে না। সো আজকে হচ্ছে তাহলে এই পর্যন্তই।